বিষয় গার্হস্থ্য বিজ্ঞান। আজকে আমি তোমাদের চতুর্থ অধ্যায় গৃহ ব্যবস্থাপনার এই অধ্যায়ের পার্ট 3 পার্ট 4 আলোচনা করব। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আসো আমরা একটু পড়াশোনায় মনোযোগ দিই, যেহেতু সামনেই পরীক্ষার একটা প্রস্তুতি নিতে হবে। বাসায় বসে সবাই একটু পড়াশোনা করবে। আচ্ছা, পার্ট 3-এ দেখো তোমাদের 27 পৃষ্ঠায় সময় ও শক্তি ব্যবস্থাপনা, সময় তালিকার প্রয়োজনীয়তা ও বিবেচ্য বিষয়। আচ্ছা, আমরা জানি যদি আমাদের সময়ের একটা পরিকল্পনা থাকে, প্রত্যেকের জন্য 24 ঘন্টা সময় নির্ধারিত, কিন্তু এরপরও আমরা এই সময়টাকে প্রত্যেকে যদি কাজে লাগাতে পারি, তাহলে আমরা অনেক গুরুত্বপূর্ণ কাজ খুব অল্প সময়ে সমাধান করতে পারি। এটা একটা মানবীয় সম্পদ। পারিবারিক মানবীয় সম্পদগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ হচ্ছে সময়। সময় এমন একটি সম্পদ যা কখনোই কারোর জন্য থেমে থাকে না বা কারোর জন্য অপেক্ষা করে না। সময় সবচেয়ে সীমিত সম্পদ, যা কোনো অবস্থাতেই বাড়ানো বা কমানো যায় না। সময় সম্পদ সঞ্চয় করে রাখা যায় না, বরং কোনো না কোনো কাজে একে ব্যবহার করতে হয়। যে ব্যক্তি যত বেশি অর্থবহ কর্মসূচি দিয়ে যথাযথভাবে নিজেকে সময়ের সাথে সম্পৃক্ত করতে পারবে, সেই জীবনে তত বেশি সফলতা অর্জন করতে পারে। সময়কে যথাযথভাবে ব্যবহার করে মানুষ ব্যক্তিগতভাবে, সামাজিকভাবে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। সময়কে যথাযথভাবে ব্যয় করার জন্য প্রতিটি ব্যক্তির দৈনিক 24 ঘন্টা সময়কে একটি পরিকল্পনা করা প্রয়োজন। কোনো দিনের শুরু থেকে আবার নতুন দিন শুরু হওয়ার পূর্ব পর্যন্ত সময়ে কি কি কাজ করা প্রয়োজন, কখন করা প্রয়োজন, দৈনিক নির্ধারিত কাজের জন্য কতটুকু সময় ব্যয় করতে হবে ইত্যাদি বিবেচনা করে সময় তালিকা ও সময় পরিকল্পনা প্রণয়ন করা হয়। প্রত্যেক মানুষের জীবনে সময় যেমন তার একান্ত নিজস্ব সম্পদ, সে রকম সময় তালিকাও তার পৃথক হতে পারে। প্রত্যেক ব্যক্তির অভ্যাস, প্রয়োজন, পছন্দ, চাহিদা ইত্যাদির ভিত্তিতে সময় তালিকা তৈরি করা হয়। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারছি যে সময় তালিকার অত্যন্ত প্রয়োজন। সময় তালিকার দৈনিক কাজগুলো সময় অনুযায়ী আমরা লিখিতভাবে লিপিবদ্ধ করা সময় তালিকা তৈরি করতে হয়। সময় তালিকাটি যখন আমরা তৈরি করব, আমাদের কিছু দিকে খেয়াল করে করতে হবে। সময় সদ্ব্যবহারের মাধ্যমে জীবনে সফলতা অর্জন করা সম্ভব হয়। সময় তালিকার প্রয়োজনীয়তা নিম্নে বর্ণিত হলো। এখানে দেখো, 1 নাম্বার হচ্ছে করণীয় কাজ সম্পর্কে ধারণা জন্মে। তুমি যদি সময় তালিকা করো, তাহলে তোমার আজকে দিনে কি কি কাজ করতে হবে বা আগামীকাল কি কি করবে, তাহলে তুমি একটা ধারাবাহিকভাবে সেই কাজটা সাজাতে পারবে। সময় তালিকা করলে তোমার স্পষ্ট তোমার কাজের একটা ধারণা হবে, কোন কাজ করলে ভালো হয়, কোন কাজ প্রয়োজন ইত্যাদি তোমার একটা স্পষ্ট ধারণা হবে, এবং এটা তুমি করে তুমি সময় তালিকা তৈরি করবে। সময় মতো কাজ করার অভ্যাস হয়। কাজের সময় নির্ধারিত থাকে বলে নির্ধারিত সময়ে কাজ সম্পন্ন হয়, এবং ভবিষ্যতে আর কোনো কাজ তোমার অযথা সময় নষ্ট হবে না, এরকম তোমার একটা পরিকল্পনা থাকবে। 3 নাম্বারে দেখো, সময়ের সাথে কাজের সম্পর্ক সম্বন্ধে ধারণা বাড়ে। সময় তালিকা করলে কোন কাজগুলো অন্য সময় জন্য অপরিবর্তনীয় বা কোন কাজগুলো প্রয়োজনে রদবদল করা যায় সে বিষয়ে তোমার ধারণা জন্মে। যেমন ডাক্তারের কাছে যাওয়া, স্কুলে যাওয়া, তারপর দুপুরে ধর্মীয় কাজ এবং স্কুল থেকে ফিরে আসা ইত্যাদি। তোমার এই সময়গুলো ইচ্ছা করলে তুমি বদলানো যায় না, তবে ঘুমের সময়, গল্প করার সময়, পড়ার সময় এগুলো একটু রদবদল করা যেতে পারে। কাজের প্রয়োজনীয় সময় সম্বন্ধে অভিজ্ঞতা হয়। সময় তালিকা কোনো কাজে কতটুকু সময় বরাদ্দ দেওয়া হবে বা নির্দিষ্ট করতে হবে, সেগুলো অনুযায়ী কাজ করলে প্রতিটি কাজে প্রয়োজনীয় সময় সম্বন্ধে তোমার একটা স্পষ্ট ধারণা জন্মে। অবসর
বিনোদন সম্ভব হয়। সময় তালিকা করলে একটা জিনিস মনে করবে যে তুমি অবসর সময় একটু পাবে, বিনোদনের সময় পাবে। কারণ হলো তুমি এমনভাবে কাজটাকে তুমি করবে যে তুমি এই দুটো অবশ্যই তোমাকে রাখতে হবে। কারণ একটা মানুষ 24 ঘন্টা কাজ করতে পারে না, তার ক্লান্তি আছে, অবসর আছে, শরীরে একটা রেস্টের প্রয়োজন আছে। তুমি যদি এইগুলো সময় তালিকার মধ্যে ফাঁকে ফাঁকে এইগুলো দাও, তাহলে দেখবে তোমার কাজটাও সুন্দর হবে এবং তুমি নিজেও সময় পাচ্ছ একটু নিজেকে একটু আবার নতুন করে ফ্রেশ করে আবার আরেকটা কাজ করার প্রস্তুতি নেওয়ার। কাজের দক্ষতা ও গতিশীলতা বাড়ে। সময় তালিকা করে সময় মতো রুটিন মাফিক কাজগুলো সম্পন্ন করা যায়, ফলে অভ্যাসের কারণে কাজে দক্ষতা বা গতিশীলতা বাড়ে। সৃজনশীল কাজ করার সময় ও সুযোগ শেষে বিভিন্ন রকম কাজে দক্ষতা বৃদ্ধি পায়। এখন আমরা সময় তালিকা করার সময় দেখো বিবেচ্য বিষয়। কার্যকর সময় তালিকা প্রণয়নের সময় কিছু কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে। একটা হলো দৈনন্দিন কাজগুলো, করণীয় কাজগুলো ঠিক করতে হবে। 2 নম্বর, গুরুত্ব অনুসারে কাজগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে সাজাতে হবে। 3, পরিবারের সদস্যদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে সময় তালিকা প্রয়োজন করতে হবে। কোনো কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য কতটুকু সময় প্রয়োজন সে সম্পর্কে স্পষ্ট ধারণা থাকতে হবে। 4, পারিবারিক অবস্থা, সুযোগ সুবিধা, সদস্যদের মধ্যে অভ্যাস বিবেচনা করে সময় তালিকা করতে হবে। যে কাজগুলো একসাথে করলে সময় বাঁচে সেই কাজগুলো সমন্বয় করতে হবে। পারিবারিক কাজগুলো দৈনিক, সাপ্তাহিক, মাসিক হিসাবে ভাগ করতে হবে। যেসব কাজ সাপ্তাহিক বা মাসিক সেগুলো দৈনিক কাজ থেকে পৃথক রাখতে হবে। সময় তালিকার কাজের সময় বিশ্রাম, ঘুম ও অবসরের ব্যবস্থা থাকতে হবে। কঠিন কাজের পর হালকা কাজ দিতে হবে, এতে ক্লান্তি দূর হবে এবং পরবর্তী কাজের উৎসাহ পাওয়া যায়। সময় তালিকা নমনীয় হতে হবে যাতে প্রয়োজনে এটা রদবদল করা যায়। এখন আমরা দেখি যে পার্ট 4-এ আছে দৈনিক সময় তালিকা প্রস্তুত। দেখো তোমাদের বইতে একটা দৈনিক সময় তালিকা দেওয়া আছে। এইটা তোমরা একটু দেখে এইটার মতো নমুনা করে নিজের একটা সময় তালিকা প্রণয়ন করবে। তুমি জাস্ট এটা শুধু দেখবে, কারণ প্রত্যেকের একরকম না, এক সময় লাগে না। এই জন্য আমি এটা তোমাদের ডিটেলসে গেলাম না। এটা তুমি নিজে ভালো করে পড়বে এবং কোন কাজটা থেকে তুমি সময় বাঁচাতে পারো সেখান থেকে সময় বাঁচাবে, আর যেখান থেকে তোমার আরেকটু বেশি সময় লাগতে পারে সেখানে তুমি আরেকটু বেশি সময় দিতে পারো। এটা একদম তোমার সম্পূর্ণ নিজস্ব স্বাধীনতা। এই কাজটা তুমি করবে। এখানে তোমাদের 2টা আছে, একটা হলো স্কুলের বন্ধের সময় তালিকা, আর একটা আছে তোমার যেটা রেগুলার বাসায় থাকো সেই রকম একটা তালিকা। এখন তো তোমরা বাসায় আছো, তোমরা নিজেরা অনেক সময় পাচ্ছ, অবসর সময় পাচ্ছ, অনেক কাজ করার সময় পাচ্ছ। এই কাজগুলো তোমরা সবসময় পাও না, কারণ হলো যখন স্কুল খোলা থাকে তখন তোমাদের হাতে সময় খুব কম থাকে, একেবারে রুটিন মাফিক চলতে হয়। এখন একটু রুটিনের চাইতে তোমরা একটু আলাদা জীবনযাপন করছো। এই জন্য তোমরা একটা রুটিনের মধ্যে কিভাবে আনা যায় সেরকম কাজ করো। দেখো তোমাদের সময়ও বাঁচবে এবং সব কাজও ঠিকমতো তোমাদের সম্পন্ন হবে। এরপরে হলো পার্ট 5-এ দেখো শক্তি ব্যবস্থাপনা। আমরা সময়ের সাথে সাথে শক্তিটাকেও আমরা নিয়ন্ত্রণ করতে পারি। কারণ হলো শক্তি কোনো কাজে আমরা বেশি শক্তি খরচ করে কাজ করি, আবার অনেক সময় আছে আমরা কম শক্তিতে অনেক কাজও করতে পারি। আর এখন আমাদের শক্তি অনেক কাজ আছে যেগুলো শক্তি খরচ না করে মেশিনের সাহায্যে বা যন্ত্রপাতির মাধ্যমে আমরা সেই কাজগুলো করি বলে আমাদের আর এখন আর সময় শক্তি আমরা সাশ্রয় করতে পারি। আর কারণ হলো এখন দেখুন আগে ছিল মানুষের, এক সময় ছিল মানুষের পাটায় মশলা বেটে খেত, অনেক কষ্ট করে মশলা বাটত, কিন্তু এখন দেখো প্রতিটা মশলার গুঁড়া আমরা কিনতে পাচ্ছি। তার মানে কি এখন এটা আমাদের শক্তি অনেক কম খরচ হয়। এই জন্য আমরা এই দিকে খেয়াল করে শক্তি যথাযথ যেহেতু বিবেচনা করে কাজগুলো করব, সেই জন্য আমরা এটা দেখো একটি কর্মতালিকা অনুসরণ করে কাজ করতে হবে। কোন কাজ কেমন শক্তি ব্যবহার করতে হবে, কিভাবে সহজে কাজটা করা যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। বয়স, ব্যক্তিগত পছন্দ, আগ্রহ অনুযায়ী পরিবারের সদস্যদের মধ্যে কাজগুলো বন্টন করে দিতে হবে। কাজের সময় 2 হাত ব্যবহার করতে হবে। এছাড়া সঠিক দেহভঙ্গি বজায় রেখে কাজ করলে শক্তি অপচয় হয় না। যেমন দাঁড়িয়ে ঘর মোছার চাইতে
দাঁড়িয়ে ঘর মুছলে বসে ঘর মোছার চাইতে অনেক শক্তি কম ব্যয় হয়। ভারী কাজের পর বিশ্রাম গ্রহণ করতে হবে বা হালকা কাজ দিতে হবে। বিভিন্ন রকম শ্রম লাঘব যন্ত্রপাতি ব্যবহার করে শক্তি খরচ কমানো যায়, যেমন প্রেসার কুকার, ওয়াশিং মেশিন, ওভেন, ব্লেন্ডার, বৈদ্যুতিক ইস্ত্রি ইত্যাদি। এগুলো আমাদের অনেক আধুনিক মেশিন বের হয়েছে, সেগুলো যদি আমরা ব্যবহার করি তাহলে আমরা এই কাজগুলো থেকে অনেক শক্তি সঞ্চয় করতে পারবো। এছাড়া শক্তি সুষ্ঠু ব্যবহারের জন্য কিছু কৌশল অবলম্বন করতে হয়। সহজে বিভিন্ন কাজ সম্পন্ন করা যায়। গৃহ ব্যবস্থাপনার এরকম কৌশলগুলো কাজ সহজকরণ পদ্ধতি হিসাবে পরিচিত। কাজ সহজকরণ পদ্ধতি সুষ্ঠু ব্যবহারের প্রয়োজনীয়তা কিছু কৌশল অবলম্বন করতে হবে। কৌশলগুলো কি? আমরা যদি দেহের সঠিক অবস্থান বা সঠিক গতি রক্ষা করে কাজ করা। 2 নম্বর, কাজের সঠিক স্থান বা সঠিক সরঞ্জামের ব্যবহার। 3, সঠিক পদ্ধতিতে কাজ করা। 4, ব্যবহৃত সামগ্রীর পরিবর্তন করা। আমরা উৎপাদিত সামগ্রীর মান পরিবর্তন করা। এগুলো যদি আমরা দেখো, তোমাদের 32 নম্বর পৃষ্ঠায় আছে, তোমরা ভালো করে একটু দেখবে, তাহলে তোমাদের এটা সম্পর্কে একটা সুন্দর একটা ধারণা হবে। আমরা দৈনিক কাজে শক্তি সাশ্রয় করার জন্য তুমি কি কি পদক্ষেপ নিতে পারো তা তুমি লিখে রাখতে পারো। আচ্ছা, এখন তোমাদের এই অধ্যায়ের মধ্যে অনুশীলনীর একটা প্রশ্ন নিয়ে একটু আলোচনা করি। সেটা হলো, দেখো 33 নম্বর পৃষ্ঠায় এখানে আছে, দেখো, তানজিল সাহেব একজন চাকরিজীবী, তার মাসিক আয় 10,000 টাকা, স্ত্রী, স্কুলে পড়ুয়া 2 সন্তান, তার অসুস্থ মাতা, তার সংসারে এবং মাসের শুরুতে সংসারে চালানো টাকায় স্ত্রীর কাছে তিনি দিয়ে দেন। মাস শেষ হওয়ার আগে টাকা শেষ হয়ে যায়, পরবর্তী সময় কষ্ট তার বাকি দিন চালাতে হয়। একটা 10,000 টাকার ইনকামে মাসিক 4 জন সদস্যর বা 5 জন সদস্য কীভাবে চলবে, এটা তোমাদেরকে আমি আগেও বলেছি। তোমাদের বইতে একটা নমুনা প্রশ্ন দেওয়া আছে, তোমরা ওখান থেকে কোন খাতে কত টাকা ধরে একটা তোমাদের বাজেট দাঁড় করাতে হবে। এখন আমাদের এখানে প্রশ্ন আছে, দেখো, বাজেট কি? তোমাকে একেবারে সঠিকভাবে বলতে হবে যে বাজেট কি, বা বাজেট বলতে তুমি কি বুঝো। বাজেট হচ্ছে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট আয়ে ব্যয় ও সঞ্চয় করার পূর্ব পরিকল্পনাকে বাজেট বলে। আচ্ছা, বাজেটের খাত বলতে কি বোঝায়? বাজেটের খাত আমি আগেই বলেছিলাম যে বাজেটের খাত বলতে হলো কোন কোন খাতে তুমি কত টাকা কোন কোন খাতে তুমি ব্যয় করবে। খাতগুলো হলো খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, এগুলো হলো বাজেটের এক একটা খাত। তুমি পারিবারিক জীবন একটু সুন্দর করে গুছিয়ে লিখবে, যেহেতু তুমি এটাতে 2 নাম্বার পাবে, এই জন্য একটু গুছিয়ে লিখতে হবে যে পারিবারিক জীবনযাপনের ক্ষেত্রে যেসব ক্ষেত্রে অর্থ ব্যয় করা হয় সেগুলোই বাজেটের খাত হিসেবে পরিচিত। বাজেটের খাতগুলো সাজানো হয় পরিবারের প্রয়োজনের উপর গুরুত্ব অনুসারে। প্রকৃত বাজেট প্রস্তুত করার সময় কোন কোন খাতে অর্থ ব্যয় করা হবে সেগুলোই স্থির করে নিতে হয়। আচ্ছা, তারপর এখানে প্রশ্ন দিয়েছে যে তানজিল সাহেব পরিবারের জন্য একটি মাসিক বাজেট প্রণয়ন করে দেখাও। এখন এখানে তুমি ওনার জন্য যখন একটা মাসিক বাজেট প্রণয়ন করবে, তখন তুমি এক পাশে লিখবে বাজেটের খাত, আরেক পাশে লিখবে সম্ভাব্য খরচ, আরেক পাশে লিখবে মোট খরচ, আরেক হলো শতকরা হার। এটা তোমার বইয়ের মধ্যে দেওয়া আছে যেরকম, তুমি সেটাই দেখে শুধু টাকার অঙ্কটা কমিয়ে কমিয়ে ধরবে। আবার যদি তোমাকে মনে করো এই বাজেটটা না দিয়ে তোমাকে যদি বলা হয় যে 40,000 টাকার একটা মাসিক বাজেট দেখাও, 50,000 টাকা দেখাও, তখন তুমি আবার বেশি বেশি দেখাতে পারবে অন্যান্য সব খাতে। কিন্তু যখন তোমাকে কম টাকায় দেখাবে 10,000 টাকা, তুমি তখন 10,000 টাকার মধ্যে কিভাবে একটা মাসিক বাজেট দাঁড় করানো যায় সেরকম একটা বাজেট দিল। আবার দেখো এখানে ঘ নাম্বার উত্তর, তানজিল সাহেবের সংসারে বাজেট করার প্রয়োজনীয়তা আছে কি? তোমার উত্তরে সপক্ষে যুক্তি দাও। এখানে কি বলছে?
তার বাজেট করার প্রয়োজনীয়তা আছে কি? অবশ্যই তার বাজেট করার প্রয়োজনীয়তা আছে। কারণ যদি সে বাজেট করে না চলে, তাহলে তার পরিবারটা ঠিক মতো সে চালাতে পারবে না। তাই যে টাকা তার 10,000 টাকা ইনকাম, সেটা দেখা যাবে সপ্তাহে 7 দিনেই শেষ হয়ে গেছে। তখন সারা মাস তার অর্থে কষ্টে ভুগতে হবে, এই জন্য বা অন্যের কাছ থেকে ধার দেনা করতে হবে। এর জন্য সে যদি বাজেট না করে, তাহলে সে বিপদের সম্মুখীন হবে। এই জন্য তার অবশ্যই বাজেট করার প্রয়োজন আছে, এবং তোমার যুক্তিগুলো তুমি এখানে তোমার সপক্ষে যুক্তি দিবে। অবশ্যই এখানে অনেক যুক্তি আছে। সে নিম্ন আয়ের, তার যদি এই টাকায় সংসার চালাতে হয়, তাহলে অবশ্যই তাকে বাজেট করতে হবে। তার পরিবারের লোক সংখ্যা এখানে বেশি এবং প্রত্যেকের খরচ আছে। এগুলো অনেকগুলো তুমি সুন্দর করে পয়েন্ট আকারে দিবে। দেখবে তুমি এখানে যদি পয়েন্ট আকারে তোমার উত্তরগুলো যুক্তি দাও, তাহলে তুমি বেশি নাম্বার পাবে। 4এই দেখা যাবে তুমি এখানে 4ই পেয়েছো। তুমি যত সুন্দর করে এখানে গুছিয়ে লিখতে পারবে, এখানে তোমার একটা উচ্চতর দক্ষতা, তুমি নিজের এখানে একটা দেখাতে পারবে, অন্যের সাথে তোমার ভিন্নতা দেখাতে পারবে। তুমি এটা নিজের মতো করে এটা সুন্দর করে এইগুলো লিখবে। তুমি এখানে অবশ্যই চেষ্টা করবে 10-12টা পয়েন্ট দেওয়ার জন্য। 10-12টা পয়েন্ট যদি তুমি দিতে থাকো, তাহলে দেখা যাবে যে তোমার প্রায় 2 পাতা 2.5 পাতা হয়ে 2 পাতার মতো হয়ে গেছে। তাহলে তোমার এখানে বেশ একটা নাম্বার আসবে। এই জন্য এই যে প্রশ্নটা, এইটাকে তুমি মনে করে এই বাজেটের অংশটা ভালো করে পড়বে। এই অধ্যায়ে আমি আশা করি যে অধ্যায়টা তোমাদের কাছে সহজ হয়ে গেছে। তোমরা এটা ভালো করে পড়ে এখান থেকে যে বহু নির্বাচনীগুলো আছে প্রশ্নগুলো, সেটা ভালো করে দেখবে। আর বাজেটের থেকে তোমাদের যে প্রশ্নগুলোই আসুক, তোমরা অবশ্যই উত্তর করার চেষ্টা করবে। আমি আজ এখানে শেষ করছি। নেক্সট ক্লাসে তোমাদের অন্য অধ্যায় নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাসায় একটু পড়াশোনা করো। আজ এখানে শেষ করছি।